চিন্ময় কৃষ্ণ জামিন ঘিরে সংঘর্ষে পুলিশের ওপর হামলা সহ ৩টি মামলা হয়েছে। ৭৬ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত ১৪০০ জনকে আসামি করা হয়েছে। এছাড়া সিসিটিভি ফুটেজ দেখে আইনজীবী সাইফুল ইসলাম হত্যাকাণ্ডে জড়িত ২৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের ৬ জন আওয়ামী লীগ ও ছাত্রলীগের কর্মী বলে দাবি সিএমপির। প্রতিদিনের কর্মচঞ্চল আদালত ভবন বুধবার ছিল অন্যরকম। ব্যস্ততা ছিল, তবে সেটি হত্যাকাণ্ডের শিকার আইনজীবী সাইফুল ইসলামের জানাজা ঘিরে। আইনজীবী সমিতির কর্মবিরতি ঘিরে কোনো আদালতেই বিচার কার্যক্রম হয়নি। জসকোটের একটা সেন্সিটিভ জায়গা, তাদেরকে যে পড়াশোনা গতকালকে যে ৫ ঘন্টা তাণ্ডব চালিয়েছে, তাদের নিরাপত্তা আমাদেরকে এটা ব্যতীত করে তুলেছে। হত্যাকাণ্ডে প্রকৃত দোষীদের ধরতে নানা ভিডিও ফুটেজ এবং সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে তৎপরতা চলছে বলেও জানিয়েছে সিএমপি। ইতিমধ্যে আমাদের কাছে কিছু ভিডিও ফুটেজ এবং এসছে এবং আমাদের যে গোয়েন্দা তৎপরতা সেই তথ্যগুলো সবগুলোকে আমরা বিশ্লেষণ করছি। যারা এই ঘটনার সাথে সংশ্লিষ্ট তাদেরকে শনাক্তপূর্বক দ্রুত আইনের আওতায় নিয়ে আসার জন্য চেষ্টা চলছে। এদিকে ঘটনার আগে ও পরে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা নিয়েও প্রশ্ন উঠেছে। তাদের নীরবতায় পরিস্থিতি জটিল হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। সকল বাহিনী তারা নিরাপত্তার দায়িত্বে ছিলেন, তারা যদি সঠিক দায়িত্ব পালন করতেন তাহলে আমরা আমাদের ভাইকে হারাইতাম না। পরিস্থিতি নিয়ন্ত্রণে নগরীতে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। আব্দুল্লাহ রাকিব, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। বাড়িতে ছিলেন সন্তান সম্ভবা স্ত্রী। তাকে সঙ্গ দিতে মঙ্গলবার একটু তাড়াতাড়ি চেম্বার থেকে বের হয়েছিলেন নিহত আইনজীবী সাইফুল ইসলাম, কিন্তু চট্টগ্রামের আদালত এলাকা পার হওয়ার আগেই বর্বর হামলা হয় তার ওপর। এই হত্যাকাণ্ডে কাঁদাচ্ছে সাইফুলের পরিবারকে, চোখের পানি ফেলছেন তার সহকর্মীরাও। মঙ্গলবার একটু আগেই চেম্বার থেকে বের হয়েছিলেন আইনজীবী সাইফুল ইসলাম আলিফ। বাসায় সন্তান সম্ভবা স্ত্রীর পাশে থাকতে তাড়াতাড়ি বের হন। প্রিয় আদালত এলাকাতেই নৃশংস হামলায় নিহত হন আলিফ। আর যাওয়া হয়নি পরিবারের পাশে। প্রিয় সন্তানকে হারিয়ে অনেকটা বোবা হয়ে আছেন আলিফের বাবা জামাল উদ্দিন। মাত্র 2 দিন আগে তাকে দেখতে বাড়িতে গিয়েছিলেন আলিফ। বৃহস্পতিবার রাত্রে বাড়িতে আসছে। এদিন ওনার সাথে আমার সাথে আলাপ আলোচনা হয়েছে। শুক্রবার ছিল, শনিবার ছিল, রোববার সকালে চলে গেছে। আর আমার সাথে আর আলাপ হয় না। সহকর্মীরা বলছেন কোমরে ব্যথার কারণে আলিফ দৌড়াতে পারত না। সে কারণে ধাওয়া পাল্টা ধাওয়ায় আলিফ অন্য আইনজীবীর সাথে নিরাপদে সরে যেতে পারেননি। ওনাদের যে ত্রিশূল ছিল, ত্রিশূল দিয়ে প্রথমে একটা আঘাত করছে পিছন দিকে। সাইফুল ভাই আমরা জানলাম একটু পায়ে সমস্যা, উনি হাঁটতে পারেন না, তারপর ওনার একটা জোতার কারণে উনি হাঁটতে পারেন নাই। আত্মীয়দের কাছে মেধাবী হিসেবে পরিচিত ছিলেন আলিফ। ওনারা অত্যন্ত খারাপ একটা কাজ করেছে, নির্মমভাবে হত্যা করেছে। এই হত্যার আমরা সুষ্ঠু বিচার চাই। বুধবার বিকেল 5:30টায় চিরনিদ্রায় শায়িত হন স্ত্রী, সন্তান আর স্বজনদের ভালোবাসার আলিফ, যার অনাগত সন্তান পৃথিবীর আলো দেখার আগেই বাবা ডাকার অধিকার হারিয়ে ফেলল। আলমগীর সবুজ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলমের বহরের একটি গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছে। এতে গাড়িটির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হলেও হতাহত হননি কেউ। এদিকে এই ঘটনার প্রতিবাদে বুধবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। বিক্ষোভ মিছিল থেকে ছাত্র আন্দোলনের নেতারা দাবি করেন, ঢাকা চট্টগ্রাম মহাসড়কে হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলমকে ট্রাক চাপার ঘটনায় কোনো দুর্ঘটনা নয়, এটি ফ্যাসিস্টদের ষড়যন্ত্র। এর আগে বুধবার সন্ধ্যা 7:30টার দিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের চুনতি ইউনিয়নের হাজি রাস্তার মোড়ে এই দুর্ঘটনা ঘটে। লোহাগাড়া থানার সহকারী উপপরিদর্শক মোহাম্মদ আলিম জানান, আইনজীবী সাইফুল ইসলামের দাফন শেষে ফেরার পথে একটি ট্রাক গাড়ি বহরের একটি গাড়িকে ধাক্কা দেয়। এতে ওই গাড়ির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। ট্রাকটি জব্দ করেছে পুলিশ। এছাড়া চালক ও সহকারীকে আটক করা হয়েছে। বাংলাদেশের ঘটনায় ভারত সরাসরি উস্কানি দিচ্ছে বলে মন্তব্য করেন গণতন্ত্র মঞ্চের নেতারা। অভিযোগ করেন, সাম্প্রদায়িক দাঙ্গা ছড়ানোর ষড়যন্ত্র করছে মোদি সরকার। বাংলাদেশকে জঙ্গিবাদী তকমা দেওয়ার চেষ্টা চলছে বলেও মন্তব্য করেন। রাজধানীতে সংবাদ সম্মেলন এসব কথা বলেন নেতারা।
ইসকন ইস্যুতে সংবাদ সম্মেলন করেন গণতন্ত্র মঞ্চের নেতারা। চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তার পরবর্তী ঘটনা প্রবাহ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তারা। অন্তর্বর্তী সরকার বিরোধী তৎপরতা তারা অব্যাহত রেখেছে এবং এসব ঘটনায় ভারত সরকার ও ভারতের গণমাধ্যমের ভূমিকার কঠোর সমালোচনা করেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। ভারত সরকারের পক্ষে তাদের সরকারি প্রতিনিধি যখন সংবাদ সম্মেলন করে তিনি যে ভাষায় তিনি বিবৃতি তিনি দিচ্ছেন, এটাকে আমি মনে করি এক ধরনের এটা রাষ্ট্রীয় উস্কানি দেবার এটা শামিল। বাংলাদেশকে একটা অসহিষ্ণু দেশ, একটা জঙ্গিবাদী দেশ, একটা সাম্প্রদায়িক দেশ, যেখানে ধর্মীয় জাতিগত সংখ্যালঘুরা গুরুতরভাবে বিপন্ন, এরকম একটা চেহারা দেবার একটা সংগঠিত পরিকল্পিত তৎপরতা আছে। বাংলাদেশকে নিয়ে ভারতের সাম্প্রতিক বক্তব্য ও বিবৃতি নিয়ে প্রশ্ন তোলেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। সরকারকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। যখন কোনো ঘটনা ঘটে সেই ঘটনার সময় যারা দায়িত্বে থাকেন দায় তারই বর্তায়। সরকারকে বলবো চোখ কান খোলা রাখতে হবে। সরকার ঘটনা ঘটবার পরে কাজ করবেন সেরকম না। আমরা সরকারকে এই বিষয়গুলোতে প্রোঅ্যাক্টিভ দেখতে চাই। নেতাদের অভিযোগ বাংলাদেশকে অস্থিতিশীল করতে চাচ্ছে ভারত। এ পরিস্থিতিতে রাজনৈতিক দল ও জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার তাগিদ দেন তারা। চট্টগ্রামে যা ঘটেছে তা সম্পূর্ণভাবে একটা পরিকল্পিত একটা সহিংসতার পরিবেশ সৃষ্টি করা, হিংসা ঘৃণার পরিবেশ সৃষ্টি করা এবং উস্কানি দিয়ে একটা পরিস্থিতি তৈরির চেষ্টা। যে এই ধরনের পরিকল্পিত তৎপরতাকে আমাদেরকে প্রতিরোধ করতে হবে। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের দেশ বিদেশের দোসরদের ষড়যন্ত্র রুখে দিতে হবে বলে মন্তব্য করেন এই নেতা। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশে যাতে কোনো বিভাজন তৈরি না হয় সেজন্য দ্রুত শান্তিপূর্ণ সমাধানের উদ্যোগ নিতে প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি। সেই সাথে আওয়ামী লীগ আমলে বিএনপি নেতা কর্মীদের নামে করা মামলা প্রত্যাহারে প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ চেয়েছে দলটি। বুধবার সন্ধ্যায় ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে এসব কথা জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শেখ হাসিনা সরকারের পতনের পর গঠিত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে নানা ইস্যুতে একাধিক বৈঠক করেছেন বিএনপির শীর্ষ নেতারা। সেই ধারাবাহিকতায় বুধবার দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে চতুর্থবারের মতো বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বৈঠকে নেতারা সাম্প্রতিক নানা ইস্যুতে বিএনপির উদ্বেগের কথা জানান প্রধান উপদেষ্টার কাছে। ঘণ্টাব্যাপী বৈঠক শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, মনোযোগ সহকারে বক্তব্য শুনেছেন প্রধান উপদেষ্টা। সাম্প্রতিক ইস্যু ছাড়াও ইউনিয়ন পরিষদ, জাতীয় নির্বাচন সহ নানা বিষয়ে কথা বলেন বিএনপি নেতারা। দেশে যেন কোন রকম অবস্থার সৃষ্টি না হয় যে সমস্যার মধ্যে দিয়ে বিভাজন সৃষ্টি হবে। এখন যেটা সবচেয়ে বেশি প্রয়োজন আমরা বলে এসেছি এই মুহূর্তে, সেটা সবচেয়ে বড় প্রয়োজন হচ্ছে জাতীয় ঐক্য। আমাদের সামনে এখন অনেক বড় চ্যালেঞ্জ রয়েছে। সেই চ্যালেঞ্জগুলোকে মোকাবেলা করার জন্য বিশেষ করে যারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি হুমকি হয়ে দাঁড়ায় অথবা এর যে স্ট্যাবিলিটি এটাকে যারা বিনষ্ট করতে চায় তাদেরকে প্রতিহত করার জন্য প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, বিএনপির বেশ কিছু দাবির সাথে একমত বর্তমান সরকার। সাম্প্রতিক পরিস্থিতিতে সবাইকে শান্ত ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা। জাতির স্ট্যাবিলিটির ক্ষেত্রে উনি সবার মধ্যে ইউনিটির কথা বলেছেন, সেটা এবং স্টুডেন্ট, ছাত্র, জনতা, হিন্দু, মুসলমান, খ্রিস্টান সবার মধ্যে উনি ন্যাশনাল ইউনিটির বার্তা দিয়েছেন। চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম হত্যার ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার কথাও জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। 33 জনকে অ্যারেস্ট করা হয়েছে। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ সব আসামিকে খালাস দিয়েছে হাইকোর্ট। রায়ের পর দুদক আইনজীবী জানান, মামলার নথিতে বিএনপি চেয়ারপারসনের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের কোনো প্রমাণ নেই। আর খালেদা জিয়ার আইনজীবীরা বলেন, এই রায়ে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে। জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে 3,15,43,000 টাকা লেনদেনের অভিযোগে খালেদা জিয়া সহ 4 জনের বিরুদ্ধে 2011 সালে মামলা করে দুর্নীতি দমন কমিশন। এই মামলায় 2018 সালের 29 অক্টোবর খালেদা জিয়াকে 7 বছরের কারাদণ্ড ও 10 লাখ টাকা জরিমানা করে বিচারিক আদালত।
ওই রায়ের পর খালেদা জিয়াকে কারাগারে যেতে হয়। পরে আবেদনের প্রেক্ষিতে নির্বাহী আদেশে খালেদা জিয়াকে তার গুলশানের বাসায় থাকার অনুমতি দেয় সরকার। ছাত্র জনতার আন্দোলনের মুখে গত 5 আগস্ট শেখ হাসিনার দেশত্যাগের পর বিভিন্ন রাজনৈতিক দলের আবেদনের প্রেক্ষিতে খালেদা জিয়াকে সাজা থেকে অব্যাহতি দেন রাষ্ট্রপতি। একই সাথে হাইকোর্টে আপিল শুনানির উদ্যোগ নেন তার আইনজীবীরা। বুধবার খালেদা জিয়ার আপিল মঞ্জুর করে শুনানি শেষে মামলার সব আসামিকে খালাস দেন উচ্চ আদালত। কোনো সাক্ষী বলে নাই যে বেগম খালেদা জিয়া এই জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে কোনো ক্ষমতার অপব্যবহার করে কোনো টাকা আত্মসাৎ করেছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে রাজনৈতিকভাবে হয়রানি করার জন্য এবং দলকে ক্ষতিগ্রস্ত করার জন্য এই অসৎ উদ্দেশ্য নিয়ে মামলাটা দায়ের করেছিলেন। শুনানিতে দুদকের আইনজীবী বলেন, এই মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে টাকা আত্মসাতের প্রমাণ মেলেনি। সুরাইয়া বেগম নামে যে কথাটা আসছে, যার প্রপার্টি, তাকে টাকা বেশি দেওয়া হয়েছে। যদি ক্ষমতার অপব্যবহার করার কথা হতো তাহলে কম দেওয়া হতো। অ্যাজ ওয়েল অ্যাজ 32 PW 32 যে ইনফরমেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ আয়ো, উনি বলে ফেলেছে যে এই সুরাইয়া বেগম হচ্ছে তারিক রহমানের চাচি শাশুড়ি। তাহলে চাচি শাশুড়ি যখন আসলো কথাটা, তখন আর অপব্যবহার করাটা কিভাবে আসে? এদিকে বড়পুকুরিয়া কয়লা খনির 158 কোটি টাকা দুর্নীতির মামলার তথ্য প্রমাণ উপস্থাপন করতে না পারায় মামলা থেকে বেগম খালেদা জিয়া, সাবেক মন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী ও ডক্টর খন্দকার মোশাররফ হোসেনকে খালাস দিয়েছেন আদালত। বুধবার ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ আবু তাহেরের আদালত এই আদেশ দেন। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশের প্রতিটি সিটি কর্পোরেশন ও পৌরসভায় কাউন্সিলর না থাকায় স্থবির হয়ে আছে কার্যক্রম। জন্ম নিবন্ধন সনদ সহ গুরুত্বপূর্ণ সেবা না পেয়ে ভোগান্তিতে পড়তে হচ্ছে নাগরিকদের। প্রতিদিনই কাউন্সিলর অফিসে গিয়ে সেবা না পেয়ে ফিরে যেতে হচ্ছে তাদের। এদিকে সারা দেশে প্রায় 3,500 পৌর কাউন্সিলর পদ ফিরে পেতে রিট করেছেন হাইকোর্ট। ছাত্র আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের সব সিটি ও পৌরসভায় মেয়রদের পাশাপাশি অপসারণ করা হয় কাউন্সিলরদেরও। এরপর থেকে ব্যাহত হচ্ছে নাগরিক সেবা। জন্ম নিবন্ধন, ওয়ারিশ সার্টিফিকেট, মৃত্যু সনদ পেতে পড়তে হচ্ছে ভোগান্তিতে। কাউন্সিলর নাই, এখানে যাওয়ার পরে আমরা এখন বর্তমানে অফিসে কোনো লোকজন চাই না, বিভিন্ন সমস্যা আমাদের। এখন কোনো লোক মারা গেলে এলাকায় তার যে ইনস্ট্যান্ট মৃত্যু সনদ বা হচ্ছে যাদের ব্যবসায়িক লাইসেন্স দরকার তাদের লাইসেন্স প্রাপ্তিতে যে দীর্ঘসূত্রিতা, জন্ম সনদের দরকার হয়, ওইটা পাচ্ছি না। মানে স্থানীয় কোনো বিচার আচার ওগুলো হইতেছে না। কাউন্সিলররা স্বতন্ত্র প্রতীকে নির্বাচিত হলেও ইউনিয়ন পরিষদে দলীয় প্রতীকে নির্বাচিত চেয়ারম্যানরা এখনও শপথেই বহাল আছেন। পদ ফিরে পেতে তাই হাইকোর্টে রিট করেছেন পৌর কাউন্সিলররা। নির্দলীয় নিরপেক্ষভাবে আমরা নির্বাচন করেছি স্বতন্ত্র প্রার্থী হিসাবে। তারই পরিপ্রেক্ষিতে আমাদেরকে জনগণ ভোট দিয়ে নির্বাচিত করেছে। আমাদের কোনো প্রতীক ছিল না। কেউ দানের শীষ বলেন, নৌকা বলেন, দাঁড়িপাল্লা বলেন, মশাল বলেন, এগুলো কোনো কিছু আমাদের কিন্তু ছিল না। আমরা সেবা দিতে চাই এবং জনগণের যে সমস্যাগুলো আছে, এই সরকার যেহেতু জনগণের সরকার, এই সরকার যেহেতু এই জনগণের কল্যাণ চায়, সেই হিসাবে জনগণ কাউন্সিলরদেরকে আবার পুনর্বহাল করতে চায়। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন দেওয়া প্রয়োজন, না হলে ভেঙে পড়বে নাগরিক সেবার ব্যবস্থা, বলছেন স্থানীয় সরকারের বিশেষজ্ঞ ও নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য। লোকাল গভর্নমেন্ট আইনটা করে ওই যে ইলেকশনটা যদি যান, তাহলে কিন্তু ন্যাশনাল ইলেকশনের আগে লোকাল ইলেকশন করা সম্ভব। অথবা বর্তমান সময়ের যে যা আছে তার আগে যদি ইলেকশন করতে যান, 5টা শিডিউল দিয়ে 5টা নির্বাচন করতে হবে। এই 5টা নির্বাচন করে ন্যাশনাল ইলেকশনের আগে এটা সম্ভব কিনা আমার প্রশ্ন আছে। সারা দেশে কাউন্সিলর সংখ্যা 4,000। 26 সেপ্টেম্বর একযোগে সব সিটি ও 323টি পৌরসভার কাউন্সিলরদের বরখাস্ত করা হয়। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। স্বাস্থ্য খাতে টাকার সংকট দেখা দিয়েছে। এর ফলে ডেঙ্গু পরীক্ষার কিট ও রোগীর জন্য স্যালাইন কেনা যাচ্ছে না। উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসের বিনামূল্যের ওষুধ পাচ্ছেন না রোগীরা। শিশুদের কৃমি ট্যাবলেট খাওয়ানো ও টিকা কার্যক্রম ঝুঁকির মুখে। এছাড়া বেতন পাচ্ছেন না প্রায় 19,000 স্বাস্থ্যকর্মী। কবে নাগাদ এসব সংকট সমাধান হবে সে তথ্য নেই স্বাস্থ্য অধিদপ্তরের কাছে। স্বাস্থ্য খাতে প্রতি 5 বছরের জন্য তৈরি হয় অপারেশনাল প্ল্যান বা কর্মপরিকল্পনা। সে অনুযায়ী বরাদ্দ হয় অর্থ। জুলাইয়ে পাশ হওয়ার কথা 5ম পরিকল্পনা, কিন্তু এখনও অনুমোদন হয়নি। সারা দেশে 14,000 কমিউনিটি ক্লিনিক থেকে 22 ধরনের ওষুধ পান রোগীরা। সেখানেও দেখা দিয়েছে ঘাটতি। 350-র মতো এনসিডি কর্নারেও মিলছে না পর্যাপ্ত ওষুধ। এছাড়া অন্য সরকারি হাসপাতালেও কমেছে
ওষুধের মজুদ। গ্রামীণ পর্যায়ে সাধারণ যে মানুষ, গরিব মানুষ যারা কিন্তু এই সার্ভিসগুলো বিনা পয়সায় নেয়, তারা কিন্তু এই সার্ভিসগুলো পাবে না যদি ওপিগুলো সময় মতো না হয় বা বন্ধ হয়ে যায়। কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্যকর্মী সহ বেতন পাচ্ছেন না প্রায় 19,000 মানুষ। এরই মধ্যে চাকরি ছেড়ে দিয়েছেন অনেকে। মাসের প্রথম দিক দিয়ে বাসা ভাড়া, সবার পরিবার আছে, ওনাদেরকে নিয়ে চলাফেরা অনেক কষ্ট হয়ে যাচ্ছে আর কি। চাকরির প্রয়োজন, এখন চাকরি ছেড়েও দিতে পারতেছি না। তারপরে আপনার কি করার আছে, এখন আমরা ধার দেনা করে চলতেছি। 11টি রোগের জন্য বছরে 1,000 কোটি টাকার টিকা কেনে স্বাস্থ্য বিভাগ। উন্নয়ন সংস্থার সহযোগিতায় কোনো রকমে চলছে এই কর্মসূচি। র্যাবিসের টিকা, অ্যান্টিস্নেক ভেনম, এইডস ও যক্ষ্মা এবং ম্যালেরিয়ার ওষুধসহ গুরুত্বপূর্ণ অনেক কর্মসূচি সংকটের মুখে পড়েছে। এছাড়া হাসপাতালের গুরুত্বপূর্ণ কেনাকাটাও বন্ধ থাকায় ব্যাহত হচ্ছে সেবা। আমরাও আশা করি ওপি পাস হবে। আমার মনে হয় যদি এখানে এটা উঠলে, সেখানে যদি কর্তৃপক্ষ মনে করেন যে এটাকে জরুরি ভিত্তিতে পাস করানো দরকার, তাহলে আমরা তখনই এটা আসলে জানতে পারব। বিশেষজ্ঞদের অভিযোগ, নতুন কর্মপরিকল্পনা পাশ না হওয়ায় এসব সংকট তৈরি হয়েছে। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মৌলভীবাজারে প্রায় 200 কমিউনিটি ক্লিনিকের হেলথ কেয়ার প্রোভাইডাররা 5 মাস ধরে বেতন পাচ্ছেন না। আরও জানাতে মৌলভীবাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তুহিনুর রশিদ। তুহিন, হেলথ কেয়ার প্রোভাইডারদের বেতন নিয়ে স্বাস্থ্য বিভাগ কি বলছেন এবং সেবায় কি কোনো প্রভাব পড়েছে কিনা? দেখুন, আসলে আপনি যেটি বলছিলেন যে আসলে প্রায় 200 কমিউনিটি ক্লিনিক রয়েছে এবং এই 200 কমিউনিটি ক্লিনিকে প্রত্যেকটিতে একজন করে কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার যারা আছেন তারা এখানে কর্মরত আছেন। কিন্তু গত 4 মাস, অর্থাৎ এই নভেম্বর পূর্ণ হলে 5 মাস হয়ে যাবে তাদের বেতন যেটি তারা পাচ্ছেন না, যার ফলে এই ক্লিনিকগুলিতে যারা কর্মরত হয়েছেন তাদের আসলে চরম একটা অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে কিন্তু তারা যাচ্ছেন। আমি কথা বলেছিলাম অনেক কমিউনিটি ক্লিনিকে যারা রয়েছেন, সিপি যারা রয়েছেন দায়িত্বশীল, তাদের সাথে তারা বলছেন যে তারা আসলে তাদের দায়িত্বের জায়গা থেকে তারা আসলে দায়িত্ব পালন করে যাচ্ছেন, কিন্তু এখন পর্যন্ত তারা বেতন না পাওয়ার কারণে তাদের পরিবার চালানো এটি কিন্তু অনেক কষ্টসাধ্য ব্যাপার হয়ে গেছে এবং তারা অনেকেই বলছেন যে আসলে তারা চাকরি করবেন যে সেই মন মানসিকতা কিন্তু এখন তাদের নেই, কারণ এই বেতনের উপরেই কিন্তু তাদের এই প্রায় 200 যে কর্মী রয়েছেন তাদের আসলে বেতনের উপরেই তাদের পরিবারের ভরণ পোষণ হয়ে থাকে। তো আসলে প্রভাব যেটি পড়েছে যে স্বাভাবিকভাবেই এখানে যে 4-5 মাস ধরে বেতন পাচ্ছেন না, এর ফলে কিন্তু তাদের যে সকাল থেকে এখানে বিকেল পর্যন্ত যে ডিউটি করা বা স্বাস্থ্যসেবা প্রদান করার ব্যাপারটিতে কিন্তু ব্যাঘাত করছে। আমি জেলা তাদের যে অ্যাসোসিয়েশন রয়েছে সিপির যে অ্যাসোসিয়েশন, সেই সভাপতির সাথে কথা বলেছিলাম জনাব রুবেল আহমেদের সাথে। তিনি আমাকে যেটি জানিয়েছেন যে তারা আসলে ইতিমধ্যে এই বিষয়টি নিয়ে আসলে তারা কথা বলেছেন ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে। আসলে এখন পর্যন্ত তাদের কাছে কোনো আশ্বস্ত তারা হতে পারেননি, তবে তিনি যেটি জানিয়েছেন আমাকে যে তারা এখন পর্যন্ত তাদের যে দায়িত্ব সেটি তারা পালন করে যাচ্ছেন, স্বাস্থ্যসেবা যেটি তারা প্রান্তিক মানুষদেরকে দিয়ে যাচ্ছেন, কিন্তু তাদের বেতন যেটি সেটি না হওয়ার কারণে কিন্তু অনেকেই আসলে চরম অর্থ সংকটে রয়েছেন। এ বিষয়ে আসলে আমি কথা বলেছিলাম জেলা সিভিল সার্জন আমজাদ হোসেনের সাথে। তিনি আমাকে যেটি জানিয়েছেন যে আসলে এই বিষয়টি এখন পর্যন্ত ঊর্ধ্বতন অফিস থেকে আসলে কোনো সুরাহা হয়নি, অর্থাৎ এই যে কর্মীদের বেতন কিংবা ঔষধ সহ ইকুইপমেন্ট যেগুলি আছে সেগুলি কিন্তু প্রকল্পের মাধ্যমেই এটি পরিচালিত হয়। যেহেতু অর্থ সংকট রয়েছে যার ফলে কিন্তু এখন পর্যন্ত কোনো সমাধানের পথ তারা দেখছেন না। তবে তিনি আমাকে যেটি জানিয়েছেন আগামী জানুয়ারির আগ পর্যন্ত হয়তোবা এই সংকটের সমাধান হবে না, জানুয়ারির পর থেকে হয়তোবা তিনি আশা প্রকাশ করেছেন যে এই সমস্যা সংকট হয়ে যাবে। তবে যে বিষয়টি আসলে এখানে যে এই কমিউনিটি ক্লিনিকগুলি, অর্থাৎ প্রায় 200টি কমিউনিটি ক্লিনিক রয়েছে মৌলভীবাজারে, এখানের যে দায়িত্বশীল সিপি যারা রয়েছেন দায়িত্বশীল, তাদের আসলে পারিবারিক সংকট, তাদের অর্থনৈতিক সংকট, তারা অনেকে বলছিলেন তারা ঋণ করে কিন্তু তারা এখন তাদের পরিবারের ভরণ পোষণ চালিয়ে যাচ্ছেন। তবে এই সংকটটি দ্রুতই সমাধান হওয়া প্রয়োজন বলে মনে করছেন এখানকার যে এই দায়িত্বশীল কর্মীরা। এই ছিল আসলে আমার কাছে মৌলভীবাজার থেকে কমিউনিটি হেলথ কেয়ার সেন্টারের সর্বশেষ যে অবস্থা সেটির তথ্য। মৌলভীবাজার থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী তুহিনুর রশিদ। রাজশাহী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাসায়নিক পরীক্ষাগারে একদিনেই মিলেছে নতুন পরীক্ষার প্রতিবেদন। 1 মাসে 95টি নমুনা পরীক্ষা শেষে প্রতিবেদন দেওয়া হয়েছে। আগে এসব নমুনা ঢাকায় পাঠাতে হলেও এখন স্থানীয়ভাবে রিপোর্ট পাওয়ার মাদক মামলার তদন্তে গতি বেড়েছে বলছেন কর্মকর্তারা।
কোনো রিপোর্ট নিয়ে প্রশ্ন থাকলে পুনরায় পরীক্ষার সুযোগ রয়েছে। সীমান্তবর্তী এলাকা হওয়ায় গাঁজা, ফেন্সিডিল সহ বিভিন্ন ধরনের মাদক চোরাচালানের বড় রুট রাজশাহী। এবছর বিভাগের 8টি জেলায় মোট 1023টি অভিযান পরিচালনা করে প্রশাসন। মামলা হয়েছে 263টি, আসামি প্রায় 300। জব্দ করা মাদকের নমুনা পরীক্ষায় গেল অক্টোবরের মাঝামাঝিতে বিভাগীয় মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর কার্যালয়ে চালু হয় আধুনিক রাসায়নিক পরীক্ষাগার। 4টি ল্যাবে 7 জন কর্মী কাজ করছেন, একদিনেই দিচ্ছেন প্রতিবেদন। 1 মাসে পরীক্ষা হয়েছে 95টি নমুনা, এর মধ্যে প্রায় 75টি মামলার চার্জশিট দেওয়া হয়েছে। অটোমেটিক্যালি এগুলো যন্ত্রের সাহায্যে আমরা টেস্ট করি বলে খুব তাড়াতাড়ি এই রেজাল্টগুলো পাওয়া যায় এবং খুব তাড়াতাড়ি রেজাল্ট পাওয়ার জন্য আমরা রিপোর্ট খুব তাড়াতাড়ি সরবরাহ করতে পারি। মাদক মামলায় ল্যাব রিপোর্ট গুরুত্বপূর্ণ হওয়ায় দ্রুত প্রতিবেদনে তদন্তে অগ্রগতির প্রত্যাশা অধিদপ্তরের। দ্রুত রিপোর্ট দেওয়ায় কোনো প্রশ্ন উঠলে আবারও পরীক্ষার সুযোগ রয়েছে বলছেন কর্মকর্তারা। যখন কেমিক্যাল রিপোর্টটা হচ্ছে ওই মাদক মামলার সাক্ষ্য প্রমাণের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ উপাদান আইনের ধারা অনুযায়ী, তো বিজ্ঞ আদালত যখন এটি দ্রুত পাবে এবং কোনো কনফিউশন থাকলে সেটি তিনি পুনরায় এখান থেকে টেস্ট করিয়ে নিতে পারবেন, সেক্ষেত্রে আমি মনে করি যে বিচারিক কার্যক্রমে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ঢাকা থেকে পরীক্ষা করা সময় সাপেক্ষ হওয়ায় রংপুর বিভাগের 8 জেলায় জব্দ করা মাদকের নমুনাও এই ল্যাবে পরীক্ষার সুযোগ চেয়ে আবেদন করা হয়েছে। মোস্তাফিজ গনি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, রাজশাহী। ঋতু পরিবর্তনের শীতকালের আগমন এখনো বাকি, তবে আগেই উত্তরের জেলাগুলোতে অনুভূত হচ্ছে শীত। দিনের বেলা স্বাভাবিক থাকলেও রাতে নামছে তাপমাত্রা। আবহাওয়ার এই বৈচিত্র্যে বেড়েছে ঠান্ডাজনিত রোগ ব্যাধি। উত্তরের জেলা পঞ্চগড়ে রাত থেকে ভোর পর্যন্ত থাকছে কুয়াশা। এই সময় তাপমাত্রা থাকছে কম, দিনে হালকা গরম আর রাতে ঠান্ডা। আবহাওয়ার তারতম্যের কারণে বেড়েছে শীতজনিত রোগের প্রকোপ, যাদের বেশিরভাগই বয়স্ক ও শিশুরা। হঠাৎ করে আর কি আমার বাচ্চার জ্বর সর্দি লাগলো, তারপরে আমি হাসপাতালে নিয়ে আসলাম। কয়েকদিন ধরে খুব কুয়াশা, দিনের বেলা 8টা বাজলে 9টা বাজলে রোদ উঠে যায়, তারপরে রাত্রেবেলা খুব ঠান্ডা পড়ে। ঠাকুরগাঁয়ে ঘন কুয়াশা না থাকলেও দিন দিন বাড়ছে শীতের তীব্রতা। রাতের তাপমাত্রা নামছে 12 থেকে 13 ডিগ্রি সেলসিয়াসে। ঠান্ডা বাড়তে থাকায় দুর্ভোগ বাড়ছে নিম্ন আয়ের মানুষের। কুয়াশা কম হতে পারে, কিন্তু ঠান্ডা করছে প্রচুর। খুব ঠান্ডা, দিনের বেলা একটু গরম হলেও রাত্রে খুবই ঠান্ডা। কয়েকদিন ধরে দিনাজপুরের তাপমাত্রা 13 ডিগ্রি থেকে 14 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকছে। তবে আগামী 1 সপ্তাহের মধ্যেই তাপমাত্রা আরও কমতে পারে বলে জানিয়েছে স্থানীয় আবহাওয়া অফিস। আগামী 2-1 দিন তাপমাত্রা কিছুটা এই অঞ্চলে বৃদ্ধি পেতে পারে, সেই সাথে শীতের অনুভূতি কিছুটা লাঘব হতে পারে। এরপর তাপমাত্রা আবারও স্বাভাবিকভাবে এই অঞ্চলে হ্রাস পেতে থাকে। এদিকে শীতের আগমনে বিভিন্ন জেলায় লেপ কাঁথা তৈরিতে ব্যস্ত কারিগররা। ভিড় বেড়েছে ক্রেতাদের। তাপস সরকার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। পাঠদান না করেও 3 বছর ধরে বেতন তুলেছেন খাগড়াছড়ির পুজগাং উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিজয় কুমার দেব। আওয়ামী লীগের নেতা হওয়ায় তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেনি কর্তৃপক্ষ। মাগুরার আদর্শ টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ আবু আবদুল্লাহ হেল কাফি সরকার পতনের পর থেকে পলাতক থাকলেও প্রতি মাসে তার অ্যাকাউন্টে যোগ হচ্ছে সম্মানী। খাগড়াছড়ি পুজগাং উচ্চ বিদ্যালয়ের সব শিক্ষকের নামের পাশে পাঠক্রম উল্লেখ থাকলেও ব্যতিক্রম সহকারী শিক্ষক বিজয় কুমার দেব। কারণ মাঝে মধ্যে স্কুলের অনুষ্ঠানে যোগ দিলেও পাঠদান করতেন না তিনি। 3 বছর পাঠদান না করেও বিদ্যালয় থেকে সম্মানী বাবদ পেয়েছেন প্রায় 12 লাখ টাকা। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হওয়ার পাশাপাশি সংসদ সদস্যের ঘনিষ্ঠ হওয়ায় বিজয় কুমার দেবের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায়নি দাবি প্রধান শিক্ষকের। শোকজ দিলেও বা অন্যান্য করলেও এই স্কুলে আসে না। ওনাদের দাবতের কারণে আমরা বারবার শোকজ বা রিপোর্ট করার পরেও স্কুলে আসে না। প্রতিষ্ঠানে না গিয়েও বেতন ভাতা তোলার অভিযোগ মাগুরার আদর্শ টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের অধ্যক্ষ আবু আবদুল্লাহ হিল কাফির বিরুদ্ধেও। আওয়ামী লীগের নেতা এক মেয়াদে উপজেলা চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন। সরকার পতনের পর থেকে পলাতক থাকলেও প্রতি মাসে তার অ্যাকাউন্টে যোগ হচ্ছে সম্মানী। তার আপাতত কোনো দরখাস্ত নাই, তবে তিনি বলেছেন আমাকে মৌখিকভাবে তোমরা দায়িত্ব পালন করে যাও, আর আমি অসুস্থ আছি, সুস্থ হলে চলে আসবো। আর তিনি নিয়মিত বেতন তোলেন।
প্রতিষ্ঠানটির অধ্যক্ষ এক মেয়াদে উপজেলা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করলেও কলেজটির তেমন উন্নতি দেখা যায়নি, বরং তিনি চেয়ারম্যান থাকার সময় কলেজে আসতেন না নিয়মিত। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ঢাকার নবাবগঞ্জে ইছামতি নদীর ওপর একটি পাকা ব্রিজের অভাবে যাতায়াতে চরম দুর্ভোগে হাজার হাজার মানুষ। ঝুঁকি নিয়ে বাঁশ ও কাঠের তৈরি সাঁকো দিয়ে নদী পার হতে হয় শিক্ষার্থী সহ শত শত পথচারীর। স্থানীয়দের দাবি দ্রুত একটি ব্রিজ নির্মাণ বাস্তবায়নে কাজ চলমান, জানায় স্থানীয় প্রশাসন। ঢাকার নবাবগঞ্জ উপজেলার নয়নশ্রী ইউনিয়নের তুইতাল বকচরে ইছামতি নদীর ওপর একটি সেতুর অভাবে 20,000 মানুষ যাতায়াতে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। কত ইঞ্জিনিয়ার আইলো, খালি আইলো আর গেল, আর চেয়ারম্যান খালি আমাকে আশ্বাস দিছে খালি ওইব এই পর্যন্ত আর কি এইভাবে চলতেছে। তার খবর আমাকে মনে হয় আমরা ব্রিজটা দেখে যেতে পারব না। যদি আপনাদের দয়া হয় এই তুইতাল বক্সের এলাকার ভিতরে আমাকে ব্রিজটার খুবই প্রয়োজন। ভুক্তভোগীদের দাবি ব্রিজ পার হতে 10 টাকা দিতে হয়। বর্ষায় পানি উঠে যায়। নতুন সরকারের কাছে একটি ব্রিজের দাবি স্থানীয়দের। এখন এই হিসাবে আমরা ছাত্রদের এক দাবি আমাদের ব্রিজটা জানি গড়ে তুলি সুন্দর করে। উপজেলা প্রকৌশলী জানান, দীর্ঘদিন ধরে এলাকাবাসীর দাবির পরিপ্রেক্ষিতে ঢাকা জেলার বিশেষ প্রকল্প হিসেবে ব্রিজটি দেওয়া হয়েছে। দ্রুত শুরু হবে নতুন ব্রিজ নির্মাণের কাজ। একটি প্রজেক্ট আছে, স্পেশাল প্রজেক্ট, সেই প্রজেক্টে 1200 কোটি টাকার প্রজেক্ট, যেখানে নবাবগঞ্জের জন্য 200 কোটি টাকা বরাদ্দ আছে। সেই প্রজেক্টে আমরা এই তুইতাল গির্জার ব্রিজটি যেন হয় সেই প্রজেক্টের মাধ্যমে, সেই জন্য আমরা এটা সয়েল টেস্ট করে পাঠিয়েছি। ডিজাইন আসার পরে এটা বাস্তবায়ন করা হবে আর কি। ইছামতি নদীর ওপর কোনো পাকা সেতু না থাকায় 2 কিলোমিটার ঘুরে যানবাহন নিয়ে চলাচল করতে হয় দুই পারের বাসিন্দাদের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ডলারের দাম বাড়ার কারণে ক্ষতিগ্রস্ত আমদানিকারকেরা ঋণ পরিশোধে 8 বছর সময় পাবেন। 2022 সালে বিলম্বে ঋণ পরিশোধের শর্তে যেসব ব্যবসায়ী পণ্য আমদানি করেছিলেন এবং ক্ষতির শিকার হয়েছেন শুধু তারাই এই সুযোগ পাবেন। বুধবার বাংলাদেশ ব্যাংকের এক প্রজ্ঞাপনে ব্যাংকগুলোকে এই নির্দেশনা দেওয়া হয়। ডলারের দাম বাড়লে আমদানি করা পণ্যের খরচও বেড়ে যায়। বাংলাদেশ তেল, গ্যাস, কাঁচামাল এবং বিভিন্ন খাদ্যপণ্য আমদানিতে ডলারের উপর নির্ভরশীল। ডলারের দাম বাড়লে এসব পণ্যের আমদানি খরচও বেড়ে যায়, এতে বাড়ে পণ্যের দামও। এদিকে মূলধন ঘাটতির কারণে ব্যাংকের দায় পরিশোধ করতে না পারায় খেলাপি হওয়ার ঝুঁকি বাড়ছে আমদানি নির্ভর প্রতিষ্ঠানগুলোর। তাই এবার ডলারের দাম বাড়ার কারণে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ঋণ পরিশোধের সুবিধা বাড়ালো কেন্দ্রীয় ব্যাংক। মূলত 2022 সালে যেসব ব্যবসায়ী বিলম্বে ঋণ পরিশোধের শর্তে আমদানি করেছিলেন এবং ক্ষতির শিকার হয়েছেন শুধু তারাই এ সুযোগ পাবেন। 2 বছর আগে ডলারের আন্তঃব্যাংক বিনিময় মূল্য ছিল 106 টাকা, যা এখন 120 থেকে 125 টাকার মধ্যে রয়েছে। নির্দেশনা অনুযায়ী 2022 সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত আমদানির জন্য খোলা ঋণপত্রের ক্ষেত্রে বিনিময় হারের বিপরীতে ক্ষতির মোট পরিমাণ সংশ্লিষ্ট ব্যাংক নির্ধারণ করবে। তবে কোনো খেলাপি গ্রাহক প্রতিষ্ঠান এই সুবিধা পাবে না। সুবিধা পেতে ব্যবসায়ীদের আগামী 31 মার্চের মধ্যে নিজ নিজ ব্যাংকে আবেদন করতে হবে। এছাড়া গ্রাহক ডলারের বিনিময় হারের কারণে আসলেই ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা তা ব্যাংকগুলোকে নিশ্চিত হতে হবে। বাংলাদেশ ব্যাংকের পরিদর্শন বিভাগও এ সংক্রান্ত নথি যাচাই করবে। এই সুবিধা দেওয়ার ক্ষেত্রে একক গ্রাহক ঋণসীমা কোনোভাবেই লঙ্ঘন করা যাবে না। কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, কোভিডের দীর্ঘমেয়াদী প্রভাব, রাশিয়া ইউক্রেন যুদ্ধ ও বিশ্ব অর্থনৈতিক মন্দা সহ নানা কারণে বৈদেশিক মুদ্রার বিপরীতে টাকার মূল্য কমে যাওয়ায় স্থানীয় উৎপাদনমুখী শিল্পগুলো কাঁচামাল আমদানিতে ক্ষতির সম্মুখীন হয়েছে। এই পরিস্থিতিতে আমদানি নির্ভর শিল্প সহ যেসব শিল্প প্রতিষ্ঠানের পণ্যের বিক্রয় মূল্য সরকার নির্ধারণ করে, সেসব প্রতিষ্ঠানের উৎপাদন সক্ষমতা ও রপ্তানি ঠিক রাখতে নতুন এ নির্দেশনা দেয় বাংলাদেশ ব্যাংক। এর ফলে খাদ্যপণ্য আমদানিকারকদের অনেকেই এই সুবিধা পাবেন, কারণ তেল, চিনি সহ নানা পণ্যের দাম সরকার কর্তৃক নির্ধারণ করে দেয়া হয়। ইফাতারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও এক্সে। ধন্যবাদ সবাইকে।